জিন্দা লাশ তালাশের এবারের পর্বের নামের সার্থকতা নিয়ে অবশ্যই আপনারা অনুষ্ঠানের শেষে মন্তব্য করবেন। শুরুতে এটুকু শুধু বলে নেই, কোনো প্রতীকী বা ভাবার্থে নয়, আক্ষরিক অর্থেই তালাশের এবারের নামকরণ করা হয়েছে। একটু সহজ করে বলি, খুন না হয়েও লাশ দাফন করা হয়েছে হত্যা মামলাও। ধর্ষণের পর খুন হওয়া লাশ আবার ফিরে এসেছে মায়ের কোলে। এসব ঘটনায় অভিযুক্তদের আবার রাহুর দশা। পুরো গল্প জানতে চলুন জিন্দা লাশ দেখে আসি। যখন একটা লাশ পাওয়া গেল তখন অপহরণটা মার্ডার মামলায় রূপান্তরিত হইল, তাদের উদ্দেশ্য সফল হইল। যে ক্ষতিগ্রস্তটা হয়েছি সঠিক বিচারটা হোক। কিছু জানি না, আমরা সাক্ষী ওইটাও আমি জানি না। এই আংটিটা কইলাম এই লাশটারে পরিধান করাইছে। আগের যে আংটিটা ছিল মনে করেন ওই ম্যাজিস্ট্রেট আমার জিজ্ঞেস করছিল তোমার কি টর্চার করছে, তা আমি একটু পর এমন করে। আর আব্দুল হাই কোমরে পিস্তল দেখায়। তালাশের বিরুদ্ধে দর্শকরা প্রায় একটাই অভিযোগ করেন, তালাশ একটা অনুসন্ধান করতে এত সময় নেয় কেন? আজ আপনারা যে অনুসন্ধানটি দেখছেন সেটিরও কাজ শুরু হয়েছে আরও 6 মাস আগে। এর মধ্যে অনেক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ শেষে অনুসন্ধান করার পর তারপর আপনাদের সামনে উপস্থাপন করছি। তালাশ তো আপনাদেরই অনুষ্ঠান, যারা ভালোবাসবে তারাই তো অভিমান করবে, তাই না? ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন। এই ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আসাদুল্লাহ একজন ভূমিহীন নিম্ন আয়ের মানুষ হিসেবে এলাকায় পরিচিত। ভূমিহীন তাই জেলা প্রশাসন থেকে অরুয়াইল ইউনিয়নের শোলাকান্দি গ্রামে ৩৯ শতক সরকারি খাস জমির বন্দোবস্ত পান আসাদুল্লাহ। 2018 সালের 5 আগস্টের কথা। বন্দোবস্ত পাওয়া জমির দখল নিয়ে আসাদুল্লাহর সাথে স্থানীয় কয়েকজনের বিবাদ শুরু হয়। শফিক মিয়া, মুকলেস মিয়া, আক্কাস ও কাপ্তান এই কয়েকজন আসাদুল্লাহকে প্রাণ নাশের হুমকি দেন। এই অভিযোগে সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি করে আসাদুল্লাহ। আমাদের কিছু পূর্ব দ্বন্দ্ব কিছু লোকের সাথে তারা মিলিতভাবে এই নাটকটা সাজাইছে। 4 দিন পর 9 আগস্ট 2018 ব্রাহ্মণবাড়িয়ার উচালিয়াপাড়া গ্যাস ফিল্ডের কাছ থেকে আসাদুল্লাহকে শফিক মিয়া, মুকলেস মিয়া, আক্কাস ও কাপ্তান অপহরণ করে নিয়ে যায়। আসাদুল্লাহ নিজে ফোন করে তার মেয়ে মোমেনা বেগমকে সব কথা জানায়। আসাদুল্লাহর মেয়ে মোমেনা বেগম আদালতে যে মামলা দায়ের করেছে তার এজাহার থেকেই তথ্য পায় তালাশ টিম। গল্পের শুরুতে আপনাদের যে ধারণা হচ্ছে, অনুসন্ধানের এক পর্যায়ে যে সেই ধারণা পাল্টে যেতে পারে। আসাদুল্লাহ নিখোঁজ বা অপহরণ মামলার প্রায় 1 মাস পর 6 সেপ্টেম্বর 2018 সরাইল উপজেলার চুনটা উত্তরপাড়া এলাকায় একটা লাশ পাওয়া যায়। এই সেই জায়গা যেখানে লাশটা দেখতে পায় স্থানীয় লোকজন। লাশ পাওয়া গেছে। সেই লাশের ছবি তালাশ টিমের কাছে আছে, কিন্তু তা টেলিভিশনে দেখানোর মতো নয়। পচে গলে গেছে, চেহারা বোঝার কোনো উপায় নেই, কিন্তু লাশ দেখে একজন ঠিকই চিনে ফেলেন। আসাদুল্লাহ লাগান দেখা যায়। আসাদুল্লাহ আপনার কি হয়? নামতল ভাই। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারকে বুঝিয়ে দেয়। সেই লাশ অরুয়াইল কবরস্থানে দাফন করা হয়। পরের দিন আসাদুল্লাহর মেয়ে সরাইল থানায় শফিক মিয়া, মুকলেস মিয়া, আক্কাস ও কাপ্তানকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। আহারে, একজন ভূমিহীন অসহায় মানুষকে এভাবে অপহরণ, তারপর খুন। গা শিউরে ওঠার মতো এই অভিজ্ঞতা শুনে যে কেউ আবেগ আপ্লুত হয়ে পড়বেন এটা নিশ্চিত। যাই হোক, আসাদুল্লাহ কিন্তু জীবিত হয়ে ফিরে এসেছে, তবে কবর থেকে নয়, নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় আসাদুল্লাহ আত্মসমর্পণ করেন। মৃত মানুষ কিভাবে আত্মসমর্পণ করে?
এ তো দেখছি সত্যি আসাদুল্লাহ। কবর থেকে উঠে এলেন নাকি? সোনারগাঁও থানা থেকে আসাদুল্লাহকে সরাইল থানায় নিয়ে আসে পুলিশ। শুরু হয় ব্যাপক জিজ্ঞাসাবাদ। পুলিশ আসাদুল্লাহর কাছ থেকে জানতে চায় কারা তাকে অপহরণ করেছে। পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে আসাদুল্লাহ দুই ব্যক্তির নাম বলে। তারা হলেন ধামাউরা গ্রামের সাজ্জাদ আর আমির হোসেন। আসাদুল্লাহ ভেবে যাকে কবর দেয়া হয়েছে সেই লাশকার। অনুসন্ধানের কিন্তু আরও অনেক পথ বাকি আছে। অপহরণের সাথে জড়িত বলে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাদের একজন সরাইলের ধামাউরা গ্রামের সাজ্জাদ হোসেন। এলাকায় আছে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগ। কেডা কেডা কামড় দিছে, নাম কি? আরেকজন আমির হোসেন, এলাকার প্রভাবশালী, আছে অর্থবিত্ত। আসাদুল্লাহ হত্যা মামলার 1 নম্বর আসামি শফিক মিয়ার সাথে আমির হোসেনের পূর্বশত্রুতা। আসাদুল্লাহ ফিরে এসে আদালতের কাছে বলেছে শফিক মিয়াকে বিপদে ফেলার জন্যই আমির হোসেন তাকে অপহরণ করে থাকতে পারে। আমির হোসেন আর সাজ্জাদের নাম বললেও আশ্চর্যের বিষয় হলো মামলার তদন্ত কর্মকর্তা এই দুই ব্যক্তিকে কোনো জিজ্ঞাসাবাদই করেনি। কিন্তু তার যে করতে পারে সে কথাটা সে এইভাবে জোরালোভাবে বলেন আর করতে পারে। আমার সন্দেহ তোর কোনো কাম হবে না। এটা আপনি শুনেন, এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার আছে, সবার সাথে আলোচনা করে এটা এইভাবে করা হয়েছে। আমির হোসেন গা ঢাকা দিয়েছেন, বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। আমির হোসেনের আপন বোন আউসি বেগম তালাশ টিমের ক্যামেরা দেখে কিছু একটা বলতে চাইলেন। আমার জানা মতে লাশটা এসছে কুলিয়াসপাড়ের হেন্দাতে। কুলিয়াসপাড় থেকে নাকি লাশটা যেভাবে হেরা আনছে 3-4 জনে মিল। কারা কারা? সাজ্জাদ, এমন কোনো কথা না। হেরার নাম কম, আমার ভাইয়ের নামও পেতাম না। শুনছি থাও আছে, তারপর আরও 2 জন আছে। লাশটা কেন আনছে, কত টাকাটা কিনছে তা আমি জানি না। এখন বড় প্রশ্ন হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো আসামি ফাঁসাতে গিয়ে কি কোনো লাশকে আসাদুল্লাহ বানানো হয়েছে, নাকি আসাদুল্লাহ বানাতে গিয়ে কাউকে লাশ করা হয়েছে? সিরাজ মিয়া সম্পর্কে আসাদুল্লাহর চাচাতো ভাই, আসাদুল্লাহ হত্যা মামলার 4 নম্বর সাক্ষী। কিন্তু সিরাজ উদ্দিন কি বলে এবার সেটা শুনুন। আমি যেন সাক্ষী এটা আমি নিজেও জানি না। আমি টাকা আসলাম যেদিন এই ঘটনা এরা ঘটছে। আপনাকে তাহলে সাক্ষী দিল কেন? এটাও কইতে পারতাম। মইরা বাচ্চা হওয়ার পরে আর মারতাম গেছিলাম। কিন্তু আমি তো দেখতেছি যে একই ব্যক্তি বারবার বিভিন্ন জায়গায় সাক্ষী থাকতেছে। 2-3বার 2টা মামলা সাক্ষী হওয়ার পরে সে যদি বলে যে না আমি তো জানি না, এটা জিনিসটা একটু মানে অস্বাভাবিক লাগে আর কি। মামলার এজাহারে আসাদুল্লাহর মেয়ে বলেছে তার পিতাকে গলায়, উরুতে, ডান হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করেছে। অল্প কয়েকজন মানুষ এই ঘটনা দেখেছে। সাক্ষীদের মধ্যে কয়েকজন অন্য একটা মামলায় কারাগারে আছে, বাকিরা পলাতক মামলার বাদী মোমেনা বেগমও। যে বাদী, ভিকটিম, সাক্ষী এরা কি কোনো সিন্ডিকেট? মানে আমার কাছে একটা প্রশ্ন যাচ্ছে। আমি সে মোতাবেক মানে চেষ্টা করতেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই অপহরণ মামলার বাদী এবং তার ভিকটিম অর্থাৎ মা, মেয়ে এবং আরও কিছু সাক্ষী এরা সবাই তো এখন পলাতক। আসাদুল্লাহ হত্যা মামলার আসামিদের কয়েকজনের সাথে কথা হয় তালাশ টিমের। মোকলেস, আক্কাস, শফিক ও কাপ্তান। এর গুম করার সময় নাকি অমুক তুমুকরে দেখছে, ফোনে কথা বলতেছে, মোবাইলে কথা বলতেছে, মানে টোটালি নাটক। পুলিশ মনে করেন একটা লাশ পল্লী আইডি না করে তো একটা খুনের মোকদ্দমা নিতে পারে না। এরা প্রভাবিত হয় আমাদেরকে ঘায়েল করার জন্য। এই নির্বাচনকালীন সময় যদি আমরা না থাকতে পারি, তাদের যে উদ্দেশ্যটা হাসিল করার জন্যই মূলত। অনুসন্ধানের এ পর্যায়ে এসে মনে হচ্ছে আসাদুল্লাহ হচ্ছে ট্রাম্প কার্ড মাত্র। এর পেছনে রয়েছে রাজনৈতিক আধিপত্যের লড়াই। সব কথা বাদ, আসাদুল্লাহ ভেবে যাকে কবর দেয়া হয়েছে সেই লাশটি কার? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো জানা বাকি। 4 মিনিট পর ফিরছি। চাইলেই কি যে কাউকে অপহরণ বা হত্যা মামলার আসামি বলে ফাঁসিয়ে দেয়া যায়? ভুক্তভোগী আসামিরা মামলার তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগ এনেছেন। মামলাটি এখন
ব্রাহ্মণবাড়িয়ার সিআইডি তদন্ত করছে। এখনো পর্যন্ত যে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে যে এই মামলার যে মানে ভিকটিম ছিল আসাদুল্লাহ, ওনাকে কেউ অপহরণ করে নাই। হয়তো ঘটনাটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে অপহরণের ঘটনা দিয়ে যারা আসামি করা হয়েছিল তাদেরকে মানে ফাঁসানোর চেষ্টা ছিল। মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার এসআই জাকির হোসেন। তার বিরুদ্ধে অভিযোগ, কথিত আসাদুল্লাহর লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করা হলেও তা আসাদুল্লাহর পরিবারের কারো সাথে ম্যাচ করা হয়নি। লাশের ছবি আশপাশের থানায় দিয়ে পরিচয় শনাক্তেরও কোনো চেষ্টা করা হয়নি। ফলে অন্যের লাশ আসাদুল্লাহ বলে চালিয়ে দিয়ে ভুয়া হত্যা মামলা দায়ের করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য চিঠিপত্র যে আদান প্রদানগুলো হয় কোর্টের মাধ্যমে, কোর্টের যে অনুমতিগুলো লাগে সেগুলো সংগ্রহ করে আমরা অলরেডি নিয়ম মাফিক ডিএনএ পরীক্ষা সংগ্রহ করার জন্য পাঠাইছি। ততক্ষণে আবার আসাদুল্লাহ উদ্ধার হয়ে গেছে। তখন তার অন্য আদার্স পার্সনের সাথে নিয়ে ডিএনএ বা আসাদুল্লাহর পরিবারের সাথে ডিএনএ টেস্ট করার আর কোনো প্রয়োজন আমার কাছে আসে নাই। হত্যা মামলা চূড়ান্ত প্রতিবেদন দেয়া হলেও অজ্ঞাত লাশের পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। যখন লাশটা পাওয়া গেছে তখন তৎকালীন থানা থেকে এবং তৎকালীন আয়ো যারা ছিল তাদেরও পার্শ্ববর্তী থানাগুলোতে মেসেজ দেওয়ার কথা, যে আগে তারা মেসেজটা দিয়ে থাকে তাহলে ওগুলো রিপ্লাই আসছে কিনা। আসলেই লাশটার পরিচয় কি তা বের করতে পারবে কি পুলিশ? তারা এখন তাদেরকে পাওয়া যাচ্ছে, পাওয়া গেলে হয়তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে যে এই লাশ কি তারা নিজেরাই অন্য কোথাও থেকে এনেছে। আমরা আশা করছি আইন শৃঙ্খলা বাহিনী তাদের দক্ষতা এবং শ্রম দিয়ে লাশের পরিচয় বের করবে। লাশের পরিচয় পাওয়া গেলে স্বজনরা হয়তোবা মরদেহ ফেরত পাবে না, তবে কবরটা কোথায় তার সন্ধান পাবে। আমাদের ওই আসাদুল্লাহকে খুঁজে বের করতে হবে। তার আগে না মেরে খুনের দায় নেয়া নারায়ণগঞ্জের একটা ঘটনার দিকে নজর দেবে তালাশ টিম। এই ঘটনা একটা 15 বছরের কিশোরীর, নাম জিসা মনি, বাড়ি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায়। জিসাকে প্রথমে ধর্ষণ, তারপর গলা টিপে হত্যা করে শীতলক্ষা নদীতে ভাসিয়ে দেয়া হয়। এই বর্বর ঘটনা যারা ঘটিয়েছে বলে অভিযোগ, তাদের একজন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বুরুন্ডি গ্রামের রকিব, আরেকজন আব্দুল্লাহ। দুজনেই আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 13 দিন পর জিসা মনি তার মায়ের ফোনে ফোন দেয়, তবে কবর থেকে নয়, শীতলক্ষা নদীর ওপার থেকে। হঠাৎ আমার মোবাইলে ফোন আসে, আমাকে তুমি কে? আমি জিসার হাজব্যান্ড। আমাকে কি বলো তুমি? জিসা মারা গেছে, আমরা কোর্টে থেকে শুনলাম। তারপরে আসামিও ধরছে, কয় না আপনি জিসার সাথে কথা বলেন। তখন আমি জিসার কথা শুনে ধরতে পারি যে হ্যাঁ জিসা। তার মানে জিসা বেঁচে আছে। অবশেষে জিসার সাথে কথা হয় তালাশ টিমের। বলে বলল তাই আসলে আমার সাথে থাকেন, আমি রুম ভাড়া নিই। তো ওর রুম ভাড়া নিয়ে আমার সাথে নবীগঞ্জ থাকে প্রায় 1.5 মাস। এই 1.5 মাসে আপনার বাড়িতে আর ইচ্ছা হয় নাই? না। কেন ইচ্ছা হয় নাই? আব্দুল্লাহ ভয় দেখাইছে, এই কারণে আরও কোনো ইচ্ছা ছিল না যে আমাকে মারুক আমার মা বাবাকে শুদ্ধ মারে ফেলবে। এই কারণে আবার বলছে আমার পিছনে নাকি লোক লাগা রাখছে। নিজের ইচ্ছায় ইকবালের সাথে বিয়ে ও সংসার করে নিজেই আত্মগোপন করে থাকে জিসা। তাহলে আব্দুল্লাহ আর রকিবকে জড়িয়ে এত মামলা হামলা কেন? ওরা আমার মেয়ের বেঁচে গিয়েও ভয় কি ডর দেখাইতো, আর কল ওরা দিয়ে বের করছে। মেল অপরাধী ওরাই। জিসা তো বেঁচে আছে, তাহলে আব্দুল্লাহ আর রকিব কেন জিসাকে ধর্ষণ আর হত্যার কথা আদালতে স্বীকার করলো? ওই তো ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলে কেমনে কি বলবা, প্রথম তারে নিয়ে ঘুরছি, ঘুরানোর পর নৌকা নিয়ে তারে নিয়ে ঘুরতেছি, ঘুরানোর পর তো তারে জোরবুস্তি করে তারে আমরা দর্শন করছি। তো দর্শন করানোর পর ওই মেয়ে বলতেছে তো আপনি আমার দর্শন করছেন, র্যাবের কাছে যামু, পঞ্চায়েত কমিটির কাছে যামু, মাগার ডর বয় ওই মেয়ে আমাকে দেখাইতেছে। তো এই কারণে তারে গলার টিপদা মারা হয়েছে। তা আসলে তো এই কাম কিছুই হয় নাই, আমার শিখে দিচ্ছে পুলিশ, আমি এমনি বলছি। জানটা তো বাস্তব আমার, তো যেভাবে মারছে তো একটা আসামি রেবো মার না, তদন্ত স্যার আর এখনো তদন্তই করে নাই। তো আমি এখানে আর ওখানে ম্যাজিস্ট্রেট আর একটু জর্জা মেলা ছিল, হাকিম দেখতেছেন আমি দেখতেছি, তো আমি একটু পর এমন করে
আর আব্দুল হাই কোমরে পিস্তল দেখায়। তো আমি চিন্তা করলাম, আমার বললো মার্ডার করলে কোনো ব্যাপার না, 6-3 মাস পর বাইরে যাবি গা। তা আমি চিন্তা সেইটাই, তা হাকিমের কাছে কই আবার জীবনটা বাঁচে। এই মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই শামীম আল মামুনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলা গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। হাইকোর্ট কর্তৃক একটি জুডিশিয়াল তদন্ত কমিটি গঠিত হয়েছে। আমি আদালতকে বলেছিলাম যে এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার যে সিস্টেম, এই সিস্টেম পরিবর্তন করতে হবে। এই সিস্টেমটি পরিবর্তন করতে বলতে আমি বুঝিয়েছিলাম যে আমরা ইংল্যান্ডে, আমেরিকায়, ইভেন ইন্ডিয়াতে, পাকিস্তানে দেখেছি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার সময় আসামি পক্ষের আইনজীবী হাজির থাকে, কিন্তু ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট অ্যাকিউজড পারসন তারা দুইজন ছাড়া আর কেউ উপস্থিত থাকেন না। আমাদের দেশে একটি প্রবণতা হয় যে একটি মামলা করলে পরে স্বীকার করাতে হবে। ইনভেস্টিগেটিং অফিসার যদি টুলস টেকনিক্স বাদ দিয়ে শারীরিকভাবে নির্যাতনের রাস্তা অবলম্বন করেন, রিমান্ডের রাস্তা অবলম্বন করেন, এটি দুঃখজনক ছাড়া আর কিছুই বলার থাকবে না। জোর করে স্বীকারোক্তি আদায় করার রীতি পুলিশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। আব্দুল্লাহর মুখে যে নির্যাতনের কথা শুনলেন, তাতে জীবন বাঁচাতে অপরাধ স্বীকার না করে কোনো উপায় নেই। আব্দুল্লাহর কথা শুনতে শুনতে আবার আসাদুল্লাহকে ভুলে যাননি তো? এবার ওই জিন্দা লাশ আসাদুল্লাহর মুখোমুখি তালাশ টিম। যে আসাদুল্লাহকে নিয়ে এত কাহিনী, সেই আসাদুল্লাহর মুখোমুখি হতে চায় তালাশ টিম। জানতে চায় আসলে কি ঘটনা ঘটেছিল তার সাথে, কিভাবে লাশ হলো আর কিভাবেই বা ফিরে এলো। গাড়ি আসছে মাইকো আসার পরে ডালাটা কুইলে সইরা দুই সাইডে দুইজন লোক নামলো, আমি দেখলাম। নামার পর এই লোকের লয়ে কথা কই দিচ্ছি, এরপর তাস করে আবার ডাক্কা মারছে, ডাক্কা দিয়া গাড়ির ভিতরে ফেলা দিচ্ছে। পরে এই মুহূর্তে আমি গাড়ির ভিতরে ইয়াতে ধরছি এরপরে ফার্সাফার্সি করে সেরা, এরপরে একটা রিসিভ করলে আমি কল করে সেরা। পরে আমি বেশি কথা কই দিচ্ছি, আমার বড় ভাইজানের লগে কইলাম, বলে ভাই ওরা কেডা আমি চিনি না, এরা দিয়ে আমার নিতেছে কোটায়। আসাদুল্লাহ বলেছেন তাকে যারা অপহরণ করেছে তাদের কাউকেই চিনতে পারেনি। কিন্তু মামলার এজাহারে বলা হয়েছে আসাদুল্লাহ নাকি ফোন করে বলেছে শফিক, মুকলেস, আক্কাস ও কাপ্তান তাকে খুনের ভয় দেখিয়ে অপহরণ করে নিয়ে যাচ্ছে। তাহলে আমি ব্রাউনবাড়ি গেছিলাম উকিল স্যারের কাছে আমি পরামর্শের জন্য। 4টার সময় আমি খুঁটি ছিলাম, সন্ধ্যা লগ আমি বিশ্রুর আইছি। আসাদুল্লাহ বলছেন ব্রাহ্মণবাড়িয়ায় আদালত থেকে ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছে। কিন্তু আসাদুল্লাহর মোবাইল ফোনের কল রেকর্ড পর্যালোচনা করে পুলিশের তদন্তে বেরিয়ে আসে যে আসাদুল্লাহ সেদিন ব্রাহ্মণবাড়িয়াতে যাননি। ওই দিন সরাইল থানা এলাকায় ছিলেন আসাদুল্লাহ। আসাদুল্লাহ সব সময় তার বাম হাতে একটা আংটি পরে। তার কথিত লাশের হাতেও একটা আংটি ছিল, যেটা আসাদুল্লাহর লাশ বলে শনাক্তের প্রধান আলামত ছিল। এখন আসাদুল্লাহর হাতে যে আংটিটা দেখা যাচ্ছে, সেটা নাকি নতুন কিনেছে সে। আগের একটা আংটি আছিল, আগের যে আংটিটা ছিল মনে করেন ওই যে এটা এই আংটি না, মানে এটা আমার আগের আংটিটি কি তাহলে লাশের সাথে ছিল? আপনার এই লাশ শনাক্ত করার জন্য ছিল, তারা কি দেখে বুঝতে পারলো যে এটা আপনার লাশ? আসাদুল্লাহর বাড়ির দিকে তালাশ টিম। অরুয়াইল বাজারের উত্তর পাড়ায় আসাদুল্লাহর বাড়ি। সেখানে পাওয়া গেল আসাদুল্লাহর অপহরণ ও হত্যা মামলার বাদী তার মেয়ে মোমেনা বেগমকে। লাশ আইনে প্রশাসনে গিয়া উড়াইছে, আমরাও উড়াইনি। আমরা বলছে যে আমরা শাসনদার বলছে যে তোমরা ভাই বইলা কেন ধরো না, এখন আমরা কি ফাঁসতে গিয়ে দূর সেটা মারা লাশ। এখন পুলিশেরও বলছে যে এটা আমরা লাশ। এতদিনের ফসল লাশ কি বাড়িতে আনবো আপনারা? এত কথা আমাদের কাছে নিতেছেন। তাহলে কি মোমেনা বেগম পুলিশের কথায় অন্য একজনের লাশকে নিজের বাবার লাশ বলে শনাক্ত করেছে? এতে পুলিশের কি লাভ? এখানে পুলিশেরই বা কি স্বার্থ জড়িত? তালাশের এবারের পর্বে যেসব প্রশ্ন সামনে এসেছে, আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয়ে নজর দেবেন। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, কবর দেয়া লাশটা কার? কেনই বা তাকে লাশ হতে হলো? এসব প্রশ্ন জারি রেখে আজ বিদায় নিচ্ছি। আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সেই পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান।
মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।